এপ্রিলের ২ তারিখ হোয়াইট হাউসের রোজ গার্ডেন প্রাঙ্গণে বিশেষ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ট্রাম্প প্রশাসন। ওই ব্রিফিংয়ে বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের পণ্যের ওপর বিভিন্ন মাত্রার সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রচলিত শিথিল বাণিজ্য নীতির কারণে পৃথিবীর অধিকাংশ দেশই তাদের ওপর লুটপাট চালাচ্ছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে পৃথিবীর সব দেশের জন্য নিজস্ব বাজার তৈরির সুযোগ থাকলেও এসব দেশে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আদায় করা হয়। ফলে পৃথিবীর কোনো অঞ্চলেই যুক্তরাষ্ট্র তাদের বাজার সম্প্রসারণের সুযোগ পাচ্ছে না বলে দাবি করেন ট্রাম্প। এই অন্যায় ঠেকিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের একটি তালিকা উপস্থাপন করেন তিনি। ওই তালিকায় কোন দেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ওপর কী পরিমাণ শুল্ক আদায় করে তার ভিত্তিতে একটি দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্কের হার তুলে ধরা হয়। ট্রাম্প বলছেন, তিনি বেশ দয়ালু চরিত্রের মানুষ হওয়ায় একটি দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর যে হারে শুল্ক আদায় করে তার অর্ধেক হারে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। প্রায় ৮ পৃষ্ঠা দীর্ঘ তালিকায় থাকা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যের ওপর শতকরা ৭৪% শুল্ক আদায় করে বাংলাদেশ। ফলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের ওপর শতকরা ৩৭% শুল্ক আরোপ করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের ওপর এই শুল্কের হার হবে শতকরা ২৬%। দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ৪৪% শুল্ক আরোপ করা হয়েছে শ্রীলঙ্কার পণ্যের ওপর। অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর শতকরা ৩৯% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। উপমহাদেশের বাকি ৪টি দেশ নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের ওপর ন্যূনতম শতকরা ১০% হারে শুল্ক আরোপ করা হয়েছে। এর বিপরীতে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিটি দেশের ওপরেই বেশ চড়া শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে একমাত্র থাইল্যান্ডের ওপর আরোপ করা শুল্কের হার শতকরা ৪০%-এর নিচে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত দেশটির ওপর শতকরা ৩৬% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ভিয়েতনামের ওপর শতকরা ৪৬%, কম্বোডিয়ার ওপর শতকরা ৪৯%, লাওসের ওপর শতকরা ৪৮% এবং বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের ওপর শতকরা ৪৪% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এই তালিকায় সর্বোচ্চ শুল্কের হার রাখা হয়েছে শতকরা ৫০%। আফ্রিকা মহাদেশের ছোট্ট দেশ লেসোথো এবং উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট পিয়ের অ্যান্ড মিকেলন দ্বীপপুঞ্জের ওপর এই হারে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ৮টি দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপপুঞ্জের ভৌগোলিক অবস্থান কানাডা, নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডোর প্রদেশের কাছাকাছি হলেও রাজনৈতিকভাবে এটি ফ্রান্সের অধীনে স্বায়ত্তশাসিত একটি রাজ্য হিসেবে পরিচালিত হয়। সেন্ট পিয়ের অ্যান্ড মিকেলনের জনসংখ্যা ৬,০০০-এর কম। দ্বীপপুঞ্জটির প্রধান রপ্তানি পণ্য মূলত বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও প্রাণী। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালে এই দ্বীপপুঞ্জ থেকে যুক্তরাষ্ট্রে প্রায় $৩৪ লাখ পণ্য আমদানি করা হয়েছিল। ফরাসি এই দ্বীপপুঞ্জ থেকে তাও কিছু পণ্য আমদানি করা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক লেনদেন নেই এমন কয়েকটি অঞ্চলের ওপরেও বিভিন্ন হারের সম্পূরক শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য না থাকা দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্যে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত টোকেলাউ দ্বীপপুঞ্জের ওপর আরোপ করা হয়েছে শতকরা ১০% শুল্ক। ৩টি ছোট্ট দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা এই দ্বীপপুঞ্জের জনসংখ্যা মাত্র ১৫০০। অনুন্নত এই জনপদের অধিবাসীরা এখনও সনাতন পদ্ধতিতে চাষাবাদ এবং মাছ শিকারের মাধ্যমে জীবন ধারণ করেন। তাই টোকেলাউ থেকে যুক্তরাষ্ট্র কেন পৃথিবীর কোনো দেশেই কিছু রপ্তানি করার প্রশ্নই আসে না। এছাড়া ভৌগোলিকভাবে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মাঝামাঝি জায়গায় ভারত মহাসাগরের বুকে অবস্থিত কোকোস বা কিলিং দ্বীপপুঞ্জের ওপরেও শতকরা ১০% শুল্ক আরোপ করা হয়েছে। মোট ২৭টি দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা এই দ্বীপপুঞ্জের ২৫টি দ্বীপেই কোনো জনবসতি নেই। বাকি ২টি দ্বীপে বসবাসকারী মানুষের সংখ্যা ৬০০-রও কম।
এসব দ্বীপে তাও কিছু মানুষের বসবাস থাকলেও কোনো জনবসতিই নেই এমন কয়েকটি অঞ্চলও ট্রাম্প প্রশাসনের প্রকাশিত সম্পূরক শুল্কের তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে আছে আর্কটিক সাগরে অবস্থিত দ্বীপ ইয়ান মায়েন। নরওয়ের নিয়ন্ত্রণে থাকা 400 বর্গ কিলোমিটারের কিছু বেশি আয়তনের এই দ্বীপে মেরু ভাল্লুকের অবাধ বিচরণ থাকলেও স্থায়ী কোনো জনবসতি গড়ে ওঠেনি। মেরু ভাল্লুকের মতো ট্রাম্প প্রশাসনের সম্পূরক শুল্কের আওতায় পড়েছে বিভিন্ন প্রজাতির পেঙ্গুইনও। দক্ষিণ মেরুর কাছাকাছি অবস্থিত হার্ড ও ম্যাকডোনাল্ড নামে দুটি দ্বীপের ওপর শতকরা 10% শুল্ক আরোপ করা হয়েছে। সক্রিয় আগ্নেয়গিরি অধ্যুষিত জনবসতিহীন এই দ্বীপ দুটোয় বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন এবং সিল বসবাস করে। দক্ষিণ গোলার্ধেরই আরেক দ্বীপ ফকল্যান্ডের ওপর আরোপ করা হয়েছে শতকরা 41% সম্পূরক শুল্ক। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র 3200, যার বিপরীতে ফকল্যান্ড দ্বীপে 10 লাখের বেশি পেঙ্গুইন বসবাস করে। ট্রাম্প প্রশাসনের এই তালিকায় উল্লেখিত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বিভিন্ন দেশের আরোপিত শুল্কের হার নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। এই হার নির্ণয়ে ব্যবহৃত সূত্রটিতে ট্রাম্প প্রশাসনের নির্বুদ্ধিতার প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন তারা। কারণ এই ক্ষেত্রে এক একটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিকে ওই দেশ থেকে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির পরিমাণ দিয়ে ভাগ করা হয়েছে। যেমন ধরুন 2024 সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $800 কোটি পণ্য, যার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হওয়া পণ্যের মূল্য ছিল $200 কোটি মতো। অর্থাৎ গত বছর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় $600 কোটি। এই $600 কোটিকে $800 কোটি দিয়ে ভাগ করে পাওয়া শতকরা 74%কে যুক্তরাষ্ট্রের ওপর বাংলাদেশের আরোপিত শুল্কের হার হিসেবে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। অথচ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হওয়া পণ্যের তালিকায় শীর্ষস্থানে থাকা স্ক্র্যাপ আয়রন এবং অপরিশোধিত তুলার ওপর বাংলাদেশ কোনো শুল্কই আদায় করে না। তৃতীয় স্থানে থাকা পেট্রোলিয়াম বা জ্বালানি তেলের ওপর অবশ্য শতকরা 31% হারে শুল্ক আদায় করা হয়। বাংলাদেশের মতো ট্রাম্প প্রশাসনের সম্পূরক শুল্কের তালিকায় থাকা প্রতিটি দেশের ক্ষেত্রেও একই ভুল করা হয়েছে। আর যেসব দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি নেই, তাদের ওপর ন্যূনতম শতকরা 10% হারে সম্পূরক শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। ট্রাম্পের এই তালিকায় অবশ্য রহস্যময় কোনো কারণে রাশিয়ার নাম ছিল না। যদিও census.gov ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত বছর রাশিয়া থেকে $300 কোটি পণ্য ও সেবা আমদানি করেছিল যুক্তরাষ্ট্র, যার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় রপ্তানি হওয়া পণ্যের মূল্য ছিল মাত্র $53 কোটি মতো। অর্থাৎ গত বছর রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় $250 কোটি। অন্য দেশগুলোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ব্যবহৃত সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শতকরা 82% বেশি শুল্ক আদায় করে রাশিয়া। সেই হিসেবে ট্রাম্পের তালিকায় রাশিয়ার ওপরেও শতকরা 41% সম্পূরক শুল্ক আরোপের কথা ছিল। ট্রাম্প প্রশাসন তাদের শুল্ক নির্ণয়ের হিসেবে বাণিজ্য ঘাটতির ওপর এত গুরুত্ব দেওয়ার কারণ বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতির পরিমাণ কমিয়ে আনতে চান ট্রাম্প। অর্থনীতিবিদদের মতে ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গিতে একাধিক সমস্যা রয়েছে। 2024 সালে পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা পণ্য ও সেবার মূল্য ছিল প্রায় $3,200 বিলিয়ন, যার বিপরীতে একই বছর তাদের আমদানি করা পণ্য ও সেবার মূল্য ছিল $4,100 বিলিয়ন বেশি। অর্থাৎ 2024 সালে যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল $900 বিলিয়ন বেশি। গত শতকের 80-র দশক থেকেই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এই বাণিজ্য ঘাটতি বিরাজ করছে এবং ধীরে ধীরে বাণিজ্য ঘাটতির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। আপাতদৃষ্টিতে বাণিজ্য ঘাটতির পরিমাণ বৃদ্ধি পাওয়াটাকে একটি দেশের অর্থনীতির জন্য নেতিবাচক মনে হতে পারে, কিন্তু এই বাণিজ্য ঘাটতি কয়েকটি কারণে যুক্তরাষ্ট্রের জন্য বরং ইতিবাচক ভূমিকাই পালন করছে। জেনে অবাক হবেন, বাণিজ্য ঘাটতি বৃদ্ধির এই বিষয়টি 80-র দশকে ক্ষমতাসীন রোনাল্ড রিগান প্রশাসনের সিদ্ধান্তেই শুরু হয়েছিল। ওই সময় রিগান ও তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার যৌথভাবে বিশ্ব বাণিজ্যে নিউ লিবারেল অর্ডার নামে একটি ধারা প্রতিষ্ঠা করেছিলেন।
যার আওতায় ধীরে ধীরে বিশ্বের অধিকাংশ দেশ তাদের মুদ্রার মান নিয়ন্ত্রণে ইউএস ডলার ব্যবহার শুরু করে। এর ফলে ইউএস ডলার পুরো বিশ্বের রিজার্ভ কারেন্সিতে পরিণত হয়। রিগান ও থ্যাচারের এই উদ্যোগ সফল করার জন্য বিভিন্ন দেশের বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছিল। বিশ্ববাজারে ডলারের সরবরাহ বাড়াতেই রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ বাড়ানো শুরু করে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় 4 দশক পর বিশ্বে ইউএস ডলারের দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভের অধিকারী দেশ যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রতিদ্বন্দ্বী চীন। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী চলতি বছর জানুয়ারি মাসে বেইজিংয়ের হাতে থাকা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মূল্যই ছিল $760 বিলিয়ন বেশি। এক এক দেশে জীবনযাত্রা এবং শ্রমবাজারের এক এক রকম পরিস্থিতির জন্য বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে রপ্তানির তুলনায় আমদানি বৃদ্ধির এই প্রবণতা দেখা যায়। কোনো পণ্য বা তা প্রস্তুতে ব্যবহৃত কোনো কাঁচামাল উৎপাদনের খরচ যে দেশে অপেক্ষাকৃত কম হবে সেই দেশেই নতুন কারখানা স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের শিল্পপতিরা। এতে অনুন্নত এই দেশগুলোর অর্থনীতি যেমন শক্তিশালী হবার সুযোগ পেয়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের ক্রেতারাও অপেক্ষাকৃত কম দামে বিভিন্ন পণ্য ও সেবা উপভোগের সুযোগ পেয়েছেন। তাছাড়া এর ফলে দেশটি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়েও প্রবেশ করতে বাধ্য হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের অদূরদর্শী সিদ্ধান্তগুলো গত 4 দশকের সেই অর্জনকে ভেস্তে দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের অবস্থানকে হুমকির মুখে ফেলে দিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে সম্প্রতি এই সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প ইতিহাসের বৃহত্তম যে বাণিজ্য যুদ্ধটি শুরু করেছেন তা যুক্তরাষ্ট্রের পাশাপাশি পুরো বিশ্ব অর্থনীতিকেই ভয়াবহ মন্দার মুখে ঠেলে দিবে বলে মনে করছেন তারা। গত শতকের 30-এর দশকেও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর এমন শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা শুরু হয় তার সুযোগে বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া শুরু করেছিল। এর ধারাবাহিকতায় তৎকালীন জার্মান সাম্রাজ্যের সরকার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন নাৎসি পার্টির প্রতিষ্ঠাতা অ্যাডলফ হিটলার, যার কয়েক বছরের মাথায় ইউরোপে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতা। কালের পরিক্রমায় বিংশ শতাব্দী শেষ হয়ে আর কয়েক বছর পর শুরু হতে যাচ্ছে চলতি শতকের 30-এর দশকটি। এরই মধ্যে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর এক বিজয় উৎসবে নাৎসি পার্টির কুখ্যাত সেলুট প্রদর্শন করে বিশ্ববিবেকের সামনে হিটলারের দুঃসহ স্মৃতি ফিরিয়ে এনেছেন ট্রাম্পের অন্যতম পৃষ্ঠপোষক এবং বিশ্বের শীর্ষ বিত্তশালী ব্যক্তি ইলন মাস্ক। শুনছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নতুন সম্পূরক শুল্কের ঘোষণাটি সম্পর্কে বিস্তারিত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চারদিকের পরবর্তী ভিডিওটি আপলোডের সময় নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানতে চারদিকের সঙ্গেই থাকুন।